তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আমার সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে। আজকে আমরা সয়েল মেকানিক্স এর আগের দিন যে সিপেজ অ্যানালাইসিস করেছিলাম সেই সিপেজ অ্যানালাইসিসের আজকে পার্ট 2টা কমপ্লিট করব। ঠিক আছে, তো সিপেজ অ্যানালাইসিসে ঢোকার আগে তোমাদের মধ্যে একজন আমাকে একটা কোয়েশ্চেন করেছে ওখানে যে দাদা এফেক্টিভ স্ট্রেস যে জিরো করলে তো এফেক্টিভ স্ট্রেসটা জিরো কি করে হলো, তো সেটার ব্যাপারে একটু বলতে বলেছে। তো চলো আমি সেই জিনিসটা আগে একটু দেখিয়ে দিই, দিয়ে তারপর আমি পরেরটা শুরু করছি। তো ইফেক্টিভ স্ট্রেস জিরো করার ব্যাপারটা কি হয়েছিল, আমরা আগের দিন কি করেছিলাম? আগের দিন আমরা করেছিলাম যে এই যে একটা সয়েল স্যাম্পল হয় এবং সয়েল স্যাম্পলের এখান থেকে জল আসছে, জল এটাতে যাচ্ছে, ঠিক আছে, এই হেড দিয়ে জল আসছে এবং জলটা এটা হচ্ছে সয়েল স্যাম্পল, সয়েল স্যাম্পলের এখান দিয়ে জল পাস করছে, ওপর দিকে উঠছে। ঠিক আছে, এই কেসটা হয়েছিল। সয়েল স্যাম্পলের লেন্থ হচ্ছে জেড। ওকে, এবার আমরা কি বলছিলাম, তাহলে জলটা কোথায় জমা হচ্ছে? সয়েল স্যাম্পলের এখানে জমা হচ্ছে। সাপোজ দিস ইজ দ্য হেড, সয়েল স্যাম্পলের উপরে জল জমা হেড, আর এখানে ধরো এই হেড। এবার কি এই হেডের পার্থক্যের জন্য জল এখান থেকে উপর দিকে যাবে, ডিরেকশন অফ ফ্লো উপর হবে। এবার ধরে নাও যে জল আর হঠাৎ করে ফ্লো করছে না, এই অবধি এসে ফ্লো করা বন্ধ করে দিল, এনি হাউ ফ্লো করা বন্ধ করে দিল। তাহলে ইন দ্যাট কেস যখন এই সয়েল স্যাম্পলটার ক্ষেত্রে ফ্লো করা যখন বন্ধ করে দিল, তখন এই পয়েন্টে এফেক্টিভ স্ট্রেস কত? এই পয়েন্টে এফেক্টিভ স্ট্রেস কত? তো আমরা কালকে পড়েছিলাম যে এরকম যদি একটা কেস হয় যেখানে ধরো এই অবধি সয়েল স্যাম্পল আছে, যে সয়েল স্যাম্পল যদি জেড হয় আর তার উপরে হাইট ধরো এই হাইটের জল আছে, ঠিক আছে, এটা সাবমার্জ কন্ডিশনে আছে এই সয়েল স্যাম্পল, তাহলে এই জায়গাতে যে স্ট্রেস আসবে এফেক্টিভ স্ট্রেস, সেটা আমরা কি পেয়েছিলাম? সেই এফেক্টিভ স্ট্রেসটা আমরা পেয়েছিলাম হচ্ছে কি পেয়েছিলাম? জেড ইন্টু গামা ড্যাশ, অর্থাৎ গামা সাবমার্জ ইন্টু এই হাইট অফ দ্য সয়েল স্যাম্পল, এটা পেয়েছিলাম, কালকে আমি করে দেখেছি। ঠিক সেম কেসটা কি এখানে আসছে না? এখানে দেখো এই অবধি জল আছে, যখন ফ্লো হচ্ছে না, মাইন্ড ইট, যখন ফ্লো হচ্ছে না তখন এই কন্ডিশনটা কি সেম নয়? ওকে, ডেফিনেটলি সেম। তাহলে এই কন্ডিশনে যখন জল ফ্লো হচ্ছে না তখন আমরা এখানকার যে এফেক্টিভ স্ট্রেস সেটা কত পাবো? জেড ইন্টু গামা ড্যাশ। ক্লিয়ার? এবার আমি কি বলেছি? এবার আমি বলেছি যখন জল ফ্লো করা স্টার্ট করলো, তাহলে যখন ফ্লো করা স্টার্ট করলো তখন কি হবে? জল একটা সিপেজ প্রেসার দেবে সয়েল কণাগুলোর উপর, তাই তো? তাহলে এই সিপেজ প্রেসারটা কোন দিকে হয়? জল যেদিকে ফ্লো করছে সেই ডিরেকশনে সিপেজ প্রেসার হয়। তাহলে একটা নতুন এখন একটা প্রেসার ইন্ট্রোডিউস হলো, দ্যাট ইজ কল্ড সিপেজ প্রেসার। যখন জল এমনি ছিল, ফ্লো করছিল না, এই কন্ডিশন ছিল, তখন এখানে এফেক্টিভ স্ট্রেস ছিল জেড ইন্টু গামা ড্যাশ। ওকে, বাট হোয়েন এই কন্ডিশনে জল ফ্লো করা স্টার্ট করলো যখন নিচ থেকে উপর দিকে, তখন একটা এক্সট্রা প্রেসার সিপেজ প্রেসার চলে আসতে স্টার্ট করলো। তো সিপেজ প্রেসারটা কোন দিকে কাজ করবে? উপর দিকে কাজ করবে, অ্যাকর্ডিং মানে ইন দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো। বাট ইফেক্টিভ স্ট্রেস সবসময় কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। ওকে, তাহলে এখন ইফেক্টিভ স্ট্রেস কত হবে? এখন ইফেক্টিভ স্ট্রেস হবে হচ্ছে জেড ইন্টু গামা ড্যাশ মাইনাস সিপেজ প্রেসার। সিপেজ প্রেসার কি আমরা পড়েছি কালকে? আই জেড ইন্টু গামা ডাব্লিউ। ঠিক আছে, যেহেতু সিপেজ প্রেসার উল্টো দিকে কাজ করছে ইফেক্টিভ স্ট্রেসে, সো এটা মাইনাস হলো। তাহলে এরকম একটা কন্ডিশন তো হতেই পারে যে সিপেজ ধরো বাড়ছে, সিপেজ প্রেসার বাড়তে এমন একটা কন্ডিশন হতেই পারে যখন এই সিপেজ প্রেসার এবং ইফেক্টিভ স্ট্রেস দুটো সমান হয়ে যাবে। এটা আমি আগের দিন বলেছিলাম। ইয়েস, যখন এইটা সমান হয়ে যাবে তখন কি হবে? তখন হয়ে যাবে আমাদের ইফেক্টিভ স্ট্রেস উইল বি জিরো। সেই কন্ডিশনটাকে আমরা বলি ক্রিটিক্যাল কন্ডিশন। কি বলি? ক্রিটিক্যাল কন্ডিশন। তাহলে প্রশ্নের আনসারটা পেয়ে গেলে বলেছিল যে কেন ইফেক্টিভ স্ট্রেস জিরো হচ্ছে। ওকে, আমি কালকে কি করেছিলাম? এফেক্টিভ স্ট্রেস জিরোটা দেখিয়েছিলাম, আমি বলেছিলাম এটা ইকুয়াল টু এটা হবে। বাট এটা ইকুয়াল টু এটা হওয়া মানে কি? আগে ইফেক্টিভ স্ট্রেস এত ছিল, জেড গামা ড্যাশ ছিল, সেটার থেকে কি হলো না, যখন সিপেজ প্রেসার এক্সটা আসতে স্টার্ট করলো তখন কি হলো, আমার এই গামার যে ইফেক্টিভ স্ট্রেস সেটা একটু রিডিউস হতে স্টার্ট করলো। যে রিডিউস হতে স্টার্ট করলো তার মানে কি এর মান কমতে শুরু করলো। তো আমি এই ইকুয়েশনটা পেলাম। আবার যদি ধরো এই সেম কেস ধরো এরকম কন্ডিশন হলো যে জল এই উপরে রাখা আছে, উপর থেকে ধরো নিচে এসে ফ্লো হচ্ছে, মানে ফ্লোটা ধরো ডাউনওয়ার্ড ডিরেকশনে হচ্ছে, এখানে হেড বেশি এখানে হেড কম, তাহলে ফ্লো ডাউনওয়ার্ড ডিরেকশনে হবে। তখন কি হবে? এখানে ইফেক্টিভ স্ট্রেস কত হবে? জেড ইন্টু গামা ড্যাশ
প্লাস সিপেজ প্রেসার কোন দিকে কাজ করছে, ইফেক্টিভ স্ট্রেসের ডিরেকশনেই কাজ করছে, অর্থাৎ টুয়ার্ডস গ্র্যাভিটি কাজ করছে, তাহলে সেখানে কিন্তু এটা প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে ইফেক্টিভ স্ট্রেস 0 কেন হয়? ইফেক্টিভ স্ট্রেস 0 ওই কারণে হবে যখন জল আপওয়ার্ড ফ্লো হবে সয়েলের মধ্যে দিয়ে, তখন এরকম একটা কন্ডিশন হতে পারে যখন এটা মাইনাস হয়ে যাচ্ছে একটা টাইমে কি এটা ইকুয়াল টু এটা হয়ে যাবে, তখন এটা ইফেক্টিভ স্ট্রেস 0 হয়ে যাবে। ওকে, নাও এবার আমরা সিপেজ অ্যানালাইসিসের আরেকটা প্রসিডিউরে যাই। কি সেই প্রসিডিউর? প্রসিডিউর হচ্ছে এই যে আমরা এইভাবে যে সিপেজ প্রেসার বার করলাম, আইজেড গামা ডাব্লিউ বার করলাম, তো সিপেজ প্রেসার বার করলাম, তারপর অন্যান্য যে কন্ডিশন গুলো দেখলাম, এটা একটা প্রসিডিউর, যেই প্রসিডিউর দিয়ে আমরা সিপেজের ব্যাপারে কিছু ডেটা পেতে পারি। আরো একটা প্রসিডিউর আছে, যে প্রসিডিউর দিয়েও আমরা কিন্তু সিপেজের বিভিন্ন ডেটা অ্যাচিভ করতে পারি বা পেতে পারি। সেই প্রসিডিউরটাকে কি বলা হয়? সেই প্রসিডিউরের মধ্যে একটা প্রসিডিউর হচ্ছে ইউজিং ল্যাপ্লাস ইকুয়েশন। ল্যাপ্লাস ইকুয়েশনকে ইউজ করেও কিন্তু আমরা সিপেজ অ্যানালাইসিস করতে পারি, মানে সয়েলের মধ্যে দিয়ে সিপেজ কিরকম হচ্ছে তার অ্যানালাইসিস আমরা কিন্তু ল্যাপ্লাস ইকুয়েশনের মধ্যে দিয়ে করতে পারি। এবার ল্যাপ্লাস ইকুয়েশনের সাথে যদি আমরা কন্টিনিউটি ইকুয়েশনকে যদি আমরা পাঞ্চ করি, তাহলে ফাইনালি আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ডেল ভি এক্স বাই ডেল এক্স প্লাস ডেল ভি ওয়াই বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0, এই জিনিসটা পাই। এবারে যে ব্যাপারটা কি স্যার, এটা কিছু বুঝলাম না, কি লিখে ফেললেন একটা। ব্যাপারটা হচ্ছে ধরো যদি কোনো সয়েল স্যাম্পেলের এরকম ধরনের কোনো সয়েল স্যাম্পল আছে, ঠিক আছে, এরকম সয়েল স্যাম্পল আছে, ওকে, সয়েল স্যাম্পলের ধরো এটা এক্স ডিরেকশন, এটা ধরো এক্স, এটা ধরো সাপোজ টু বি ডেল এক্স, এটা ধরো সাপোজ টু বি ডেল ওয়াই, ওকে, আর ধরো এক্স ডিরেকশনে ভেলোসিটি ভি এক্স আর ওয়াই ডিরেকশনে ভেলোসিটি ধরো ভি ওয়াই, ঠিক আছে। তাহলে এই কেসে যখন ল্যাপ্লাস ইকুয়েশন ভ্যালিড হবে এবং কন্টিনিউটি ইকুয়েশনের সঙ্গে যখন আমরা পাঞ্চ করব, তখন এই সয়েল পার্টিকুলারটার ক্ষেত্রে আমি এই ইকুয়েশনটাকে বলতে পারি যে ডেল ভি এক্স ডেল এক্স প্লাস ডেল ভি ওয়াই ডেল ওয়াই ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে অনেক সময় যে হোয়াট ইজ ল্যাপ্লাস ইকুয়েশন, ল্যাপ্লাস সিপেজ অ্যানালাইসিসের জন্য আমরা ল্যাপ্লাস ইকুয়েশন সয়েলের ক্ষেত্রে ইউজ করি, সেই ল্যাপ্লাস ইকুয়েশনটা কি? সো আমরা বলবো এইটা হচ্ছে সেই ল্যাপ্লাস ইকুয়েশন, ওকে। নাও এবার একটা ব্যাপার হচ্ছে যে এই ল্যাপ্লাস ইকুয়েশনের কি কোনো স্পেশাল কেস আছে বা স্পেশাল কন্ডিশন আছে যেখানে ল্যাপ্লাস ইকুয়েশনটা ভ্যালিড হবে নাকি যে কোনো কন্ডিশনে ল্যাপ্লাস ইকুয়েশন ভ্যালিড হয়ে যাবে? না, দেয়ার আর সাম স্পেশাল অ্যাজাম্পশনস কিছু আছে। এই অ্যাজাম্পশনস গুলো থেকে কিন্তু প্রশ্ন হয়, যেই লেভেলেও হয় এই লেভেলেও হয়। অ্যাজাম্পশনস গুলো কিন্তু খুব মাথায় ভালো করে রাখবে। তো প্রথম অ্যাজাম্পশনস কি? আইসোট্রপিক। আমি আগে একটা এমসিকিউ কোয়েশ্চেন দিলাম, দেখলাম যে আইসোট্রপিক বলতে কি বোঝায়। আইসোট্রপিক আর হোমোজিনিয়াস দুটো আলাদা আলাদা কথা, কিন্তু দুটো এক জিনিস নয়। হোমোজিনিয়াস মানে হচ্ছে একই কম্পোনেন্ট সব জায়গায় আছে, ওকে, একই কম্পোনেন্ট সব জায়গায় আছে। মানে ব্যাপারটা কি, ব্যাপার হচ্ছে ধরো সাপোজ টু বি ছানা দিয়ে মিষ্টি বানানো হলো, ঠিক আছে, একটা মিষ্টি বানানো হলো, সেটা পুরোটাই ছানা দিয়ে। ধরো একটা রসগোল্লা বানানো হলো, যেহেতু আমি রসগোল্লা খেতে ভালোবাসি সেই জন্য উদাহরণগুলো রসগোল্লা দিয়েই হয়। রসগোল্লা ছানা দিয়ে বানানো, তাহলে রসগোল্লার এখানেও ছানা আছে, এখানেও ছানা আছে, এখানেও ছানা আছে, এখানেও ছানা আছে, এখানেও, মানে থ্রু আউট দ্য রসগোল্লা দ্য মেটেরিয়াল ইজ সেম। তাহলে আমরা বলবো এটাকে বলবো আমরা কি? হোমোজিনিয়াস মেটেরিয়াল। বাট ধরো আমি একটা মিষ্টি বানালাম যার বাইরের দিকটা ছানা, ভেতর দিকটা ক্ষীর, ঠিক আছে, তাহলে আমি এই মিষ্টিটাকে কিন্তু হোমোজিনিয়াস মিষ্টি বলবো না, কেন কি এখানে দুটো ডিফারেন্ট মেটেরিয়াল এসে জয়েন করেছে, ওকে। সো যখন একই সেম মেটেরিয়াল থ্রু আউট থাকে তখন সেটাকে আমরা বলি হোমোজিনিয়াস, যখন ডিফারেন্ট মেটেরিয়াল তখন সেটাকে বলি আমরা হোমোজিনিয়াস নয় বা হেটেরোজিনিয়াস, ওকে। আইসোট্রপিক মানে কি? আইসোট্রপিক মানে হচ্ছে যখনই একটা জিনিস যার বিভিন্ন পয়েন্টে তার কোনো একটা প্রপার্টির কোনো কিছু পাল্টায় না, ওকে। মানে ব্যাপারটা কি? মানে ধরো আমি একটা পার্টিকুলার ক্ষেত্রে ধরো এখানে টেম্পারেচার মাপলাম, দেখলো 10 ডিগ্রি হলো, এখানেও টেম্পারেচার মাপলাম 10 ডিগ্রি হলো, এখানেও টেম্পারেচার মাপলাম 10 ডিগ্রি হলো।
তাহলে বলতে পারবো যে এই রসগোল্লাটা আইসোট্রপিক রসগোল্লা। ওকে, হ্যাঁ, তাহলে এই রসগোল্লাটা হলো আইসোট্রপিক এন্ড হোমোজিনিয়াস। কিন্তু এই রসগোল্লাটার ক্ষেত্রে মাপলাম ধরো এখানে 10 ডিগ্রি, এখানেও ধরো 10 ডিগ্রি পেলাম, এখানেও 10 ডিগ্রি পেলাম, তাহলে এই রসগোল্লাটাকে আমরা কি বলবো? আমরা বলবো যে আইসোট্রপিক বাট নট হোমোজিনিয়াস। আইসোট্রপিক যেহেতু যে বিভিন্ন যে প্রপার্টি গুলো, ম্যাটেরিয়ালের প্রপার্টি না, কিন্তু ধরো টেম্পারেচার, ভেলোসিটি, ফ্লুইডের যে বিভিন্ন প্রপার্টি গুলো, টেম্পারেচার, ভেলোসিটি, ভিসকোসিটি, এই বিভিন্ন প্রপার্টি গুলো যখন থ্রু আউট দ্য ফ্লুইড একই থাকবে তখন আমরা সেটাকে বলবো আইসোট্রপিক। আর when the material is same তখন আমরা বলি হোমোজিনিয়াস। এটা সাধারণভাবে বোঝায়। তাহলে হোমোজিনিয়াস, আইসোট্রপিক বুঝে গেছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আইসোট্রপিক হতে হবে, আইসোট্রপিক কিন্তু আমাদের সয়েলকে হতে হবে। আর নেক্সট অ্যাজাম্পশনটা কি, যে ডার্সিস লকে কিন্তু অ্যাপ্লিকেবল হতে হবে, ডার্সিস লকে অ্যাপ্লিকেবল হতে হবে। নাও ডার্সিস ল কি? We know the Darcy's law কে কি বলা হয়? V varies I, that means V equals to K into I. I হচ্ছে coefficient of permeability, I হচ্ছে hydraulic gradient. ওকে, তাহলে এটা এখানে অ্যাপ্লিকেবল এই ইকুয়েশনটার ক্ষেত্রে। তাহলে তোমাকে প্রশ্ন দিতে পারে যে ইন ল্যাপ্লাস ইকুয়েশন ডার্সিস ল কি অ্যাপ্লিকেবল? তোমার আনসার হবে yes। আর ল্যাপ্লাস ইকুয়েশনটা কি? ইন দ্য ফর্ম অফ ভেলোসিটি। এটা এবার ওই যে আমি সয়েল স্যাম্পলটাকে ধরলাম, সয়েল স্যাম্পলটাকে আমি বললাম এটা এক্স ডিরেকশনে ডেল এক্স, এটা ওয়াই ডিরেকশনে ডেল ওয়াই, কিন্তু এর যে হাইট যদি হয় সেটাকে ধরো আমরা এইচ ধরলাম। ঠিক আছে, নাও আবার এখানে এবার একটা জিনিস চলে এসো, যে ধরো এই যে ভিএক্স যেটা আমি বলেছি, ঠিক আছে, যেহেতু আমি বললাম যে ডার্সিস ল এখানে অ্যাপ্লিকেবল, তাহলে কি আমরা ভিএক্স কে আমরা কেআই লিখতে পারি না? একটু আগে দেখলাম যে ভেলোসিটি ইকুয়াল টু কেআই অ্যাজ পার ডার্সিস ল। তো যেহেতু এখানে ডার্সিস ল অ্যাপ্লিকেবল, সো আমরা ভি কে তো কেআই লিখতে পারি। ওকে, এবার ধরো এই যে সয়েল স্যাম্পলের আমরা দেখেছি যে এই বরাবর জল যদি এই বরাবর যায় তাহলে তার কে একরকম হতে পারে, যদি এই বরাবর আসে জল তাহলে তার কে আর এক রকম হতে পারে। হতেই পারে যদি একটা স্ট্র্যাটিফাইড সয়েল হয়, আমরা পড়েছি পারমেবিলিটিতে, যদি ফ্লো প্যারালাল টু দ্য স্ট্র্যাটিফিকেশন হয় তাহলে তার কে একরকম হয়, যদি ফ্লো পারপেন্ডিকুলার টু দ্য স্ট্র্যাটিফিকেশন হয় তাহলে তার কে আলাদা রকম হয়। ওকে, তাহলে ধরে নিচ্ছি যে এক্স ডিরেকশন বরাবর কে হচ্ছে কে এক্স আর ওয়াই ডিরেকশন বরাবর কে হচ্ছে কে ওয়াই, কে এক্স এন্ড কে ওয়াই। তাহলে আমরা এইটাকে এখানে যদি লিখি তাহলে কি লিখতে পাবো? লিখতে পাবো ডেল ভিএক্স এর জায়গায় আমি লিখতে পারি কে এক্স ইন্টু আই। ঠিক আছে, কে এক্স ইন্টু আই বাই ডেল এক্স প্লাস ডেল মিটিয়ে দিচ্ছি ডেল কে ওয়াই ইন্টু আই ইন্টু ডেল ওয়াই। নাও এই আই কে আমরা কি লিখতে পারি? এই আই কে আমরা কি লিখতে পারি? আই কে কি লিখতে পারি না ডেল এইচ বাই ডেল এক্স। ঠিক আছে, ডেল এইচ বাই ডেল এক্স লিখতে পারি না। ডেল এইচ কি? হেড লস। ধরে নিচ্ছি এইখানে এই যে সয়েল পার্টিকেলটা, হাইট না, এই সয়েল পার্টিকেলটা ধরো এইচ হাইটের মধ্যে, এইচ হেড, ডেল এইচ হেডে রয়েছে। এটা আমি হাইট বলে ফেলেছি, সেটা হাইট না, আমি হেড। ঠিক আছে, হেড ধরো ডেল এইচ হেডে রয়েছে, যে ডেল এইচ হেডের জন্য এই সয়েলের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। তাহলে সে ডেল এইচ ডেল এক্স আই আমরা কি জানি? হেড বাই লেন্থ, এটাই তো আই। আমরা বারবার করে আগের দিন পড়েছি, এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না বেসিক্স, তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। তাহলে আই কে আমি ডেল এইচ ডেল এক্স লিখতে পারি, আবার এই আই কে লিখতে পারি ডেল এইচ ডেল ওয়াই, এটা আই এক্স, এটা আই ওয়াই। ওকে, চলো আমরা তাই লিখছি। তাহলে আমরা করতে পারি কি এক্স কে ধরো বাইরে লিখলাম, তাহলে ডেল এক্স ইন এটার সাথে কি আছে ডেল এইচ ডেল এক্স প্লাস ডেল কে ওয়াই বাইরে চলে এলো, তাহলে হচ্ছে ডেল ওয়াই ইন্টু ডেল এইচ ডেল ওয়াই। ওকে, তাহলে আমরা ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা বলতে পারি কে এক্স ইন্টু ডেল স্কোয়ার এইচ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই ইন্টু ডেল স্কোয়ার এইচ বাই
del y square equals to 0. This is the another form of Laplace equation. এই প্রশ্নটাও কিন্তু অনেক সময় আসবে। এটা another form of Laplace equation. এখানে Laplace equationটা আমরা কি করলাম? In form of the velocity. In form of the velocity. তাহলে তোমাকে যদি Laplace equation in form of the velocity বলতে বলে তাহলে আমরা লিখব এটা। আর যদি Laplace equation in form of head তখন আমরা বলবো head difference, তখন আমরা বলবো এটা। And considering the coefficient of permeability for different layer. ঠিক আছে? Now এই জিনিসটাকেই আমি এখানে লিখছি, এই জিনিসটাকেই যদি ধরো kx আর ky যদি সেম হয়, মানে ধরো সয়েলটা স্ট্র্যাটিফাইড নয়, ধরো সয়েলটা স্ট্র্যাটিফাইড নয় বা সয়েলের ক্ষেত্রে যে kx যেটা আসছে আর ky যেটা হচ্ছে সেই দুটো সেম, তাহলে kx এবং kx equals to ky equals to constant হয়ে গেল। সেক্ষেত্রে কি হবে, কনস্ট্যান্ট যদি হয় তাহলে আমি k কে দুদিক থেকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে ফর kx equals to ky যদি হয়, ফর kx যদি ky হয়, তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে এটা del square h by del x square plus del square h by del y square equals to 0। তাহলে একই ল্যাপ্লাস ইকুয়েশনকে আমরা কত ভাবে ভাগ করছি দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো? ওকে, নাও এবার একটা জিনিস দেখো, এই যে ইকুয়েশনটাকে আমরা লিখলাম, এই ইকুয়েশনটাকে আমি আরেকবার একটু লিখছি, এখান থেকে আমরা আরেকটা জিনিস পাবো। কি পাচ্ছি, যে এই যে ধরো ডেল কি পেলাম আমরা, ডেল স্কোয়ার এইচ বাই ডেল এক্স স্কোয়ার। ঠিক আছে, এই সেই জায়গাটা আমি লিখছি kx ইন্টু এইচ করে দিলাম। kx টা ধরো kx আছে, মানে দুদিকে একই নয়, পারমিয়াবিলিটি দুদিকে একই নয়। আর ডেল ওয়াই স্কোয়ার ky ইন্টু এইচ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এবার আমি এই kx h আর ky h এই মানটাকে যদি আমি ফাই বলি, এই জিনিসটাকে যদি আমি ফাই বলি, ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি ইনটু এইচ, এই জিনিসটাকে যদি আমি ফাই বলি, আর kx আর ky যদি ইকুয়ালস হয়ে যায়, তাহলে কি আমরা বলতে পারি না ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ফাই বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার দেখো তো এই জিনিসটা খুব পরিচিত একটা জিনিস লাগছে না? হ্যাঁ, ফ্লুইড মেকানিক্সে আমরা জাস্ট কাইনেমেটিক্স, ফ্লুইড কাইনেমেটিক্সে আমরা এটা পড়েছি না? ইয়েস পড়েছি। সেখানে কি পড়েছি, সেখানে আমরা পড়েছি যে ফাই কে আমরা বলি হচ্ছে পোটেনশিয়াল ফ্যাক্টর। কি বলি আমরা, পোটেনশিয়াল ফাংশন। এটাকে আমরা বলি ভেলোসিটি পোটেনশিয়াল ফাংশন। কি বলি, ভেলোসিটি পোটেনশিয়াল ফাংশন। ফাই কে আমরা বলি ভেলোসিটি পোটেনশিয়াল ফাংশন। ঠিক আছে, এখান থেকে দেখো ফাই কি হচ্ছে, ফাই হচ্ছে ভেলোসিটি পোটেনশিয়াল ফাংশন এবং সেটা হচ্ছে কে। এবং এই ভেলোসিটি পোটেনশিয়াল ফাংশনের ডিরাইভেটিভ ই হচ্ছে ভি। মানে ভি এর জায়গায় আমরা কি লিখেছি, ভি এর জায়গায় পাচ্ছি হচ্ছে এই কে ডেল কে এইচ ইন্টু ডেল এক্স, এর পার্থক্যই হচ্ছে ভি, যেটা আমরা ওখানে পড়েছিলাম যে ফাই হচ্ছে পোটেনশিয়াল হচ্ছে ফাংশন এবং পোটেনশিয়াল ফাংশনের যদি আমরা ডিরাইভেটিভ করি তাহলে আমরা ভি পাই। ভি পাই না, তাহলে সেটাই পাচ্ছি যে ডেল ফাই ডেল এক্স করলেই আমরা ভি পাচ্ছি, ভি এক্স পাচ্ছি। আবার ডেল ফাই ডেল ওয়াই করলে আমরা পাচ্ছি ভি ওয়াই। ওকে, তো এটাই এখানে বলার কথা। আর যদি যাদের মাথায় ঢুকলো না, জোর করে মাথায় ঢোকানোর কোনো দরকার নেই। ওকে, কেন কি কাইনেমেটিক্সটা মনে রাখবে। আমি জাস্ট ওই কাইনেমেটিক্স এর থিওরিটা যে কি, সেখানে আমি অ্যাকচুয়ালি ফাই পোটেনশিয়াল ফাংশন কি সেটা বলিনি। আমি বলেছিলাম যে এটা পরে ঠিক সময় আমি বলে দেবো পোটেনশিয়াল ফাংশন জিনিসটা অ্যাকচুয়ালি কি। সো এই সয়েলে এসে আমরা দেখতে পেলাম যে পোটেনশিয়াল ফাংশনটা অ্যাকচুয়ালি কি। এই কে এইচ কেই বলা হয় বেসিক্যালি পোটেনশিয়াল ফাংশন। ফাই, এই ফাই এর যদি ডিরাইভেটিভ করি সেটা ইকুয়াল টু ভি আসে। ওকে,
তো যেটা ঘটনা যে এই ল্যাপ্লাস ইকুয়েশন, এই যে ল্যাপ্লাস ইকুয়েশন, এই ল্যাপ্লাস ইকুয়েশনকে আমরা যে সলভ করি বা ল্যাপ্লাস ইকুয়েশনের যে আমরা সলভটা পাই, সেই সলভটা অনেকগুলো মেথডে হয়। তার মধ্যে একটা মেথড হচ্ছে ফ্লো নেট মেথড বা গ্রাফিক্যাল মেথড। কি? ফ্লো নেট মেথড বা গ্রাফিক্যাল মেথড। তো ল্যাপ্লাস ইকুয়েশন থেকে আমরা দুটো জিনিস সলিউশন করে আমরা দুটো জিনিস পাই। একটাকে আমরা বলি হচ্ছে পোটেনশিয়াল, একটাকে বলি আমরা পোটেনশিয়াল ফাংশন, আর আরেকটাকে বলি আমরা কি? স্ট্রিং ফাংশন। তাহলে ল্যাপ্লাস ইকুয়েশনটাকে সলভ করে আমরা দুটো ফাংশন পাই। কি? একটা বলি আমরা পোটেনশিয়াল ফাংশন আর একটা হচ্ছে স্ট্রিং ফাংশন। এই দুটো ফাংশনকে দিয়েই বা দুটো ফাংশনকে ধরেই আমরা একটা গ্রাফিক্যাল প্লট করি, যার মাধ্যম দিয়ে আমরা সিপেজের অ্যানালাইসিস করি। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? পুরো ব্যাপারটা দাঁড়ালো যে আমরা সিপেজ অ্যানালাইসিসে আগের দিন আমরা কিছু এমনি প্রসিডিওর পড়েছিলাম। এবার বললাম যে সিপেজ অ্যানালাইসিস করার আরো প্রসিডিওর হয়, তার মধ্যে একটা হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। তো ল্যাপ্লাস ইকুয়েশন থেকে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে পোটেনশিয়াল ফাংশন, একটা হচ্ছে স্ট্রিং ফাংশন। এই দুটো ফাংশন দিয়ে আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যম দিয়ে সিপেজকে অ্যানালাইসিস করতে পারি। এবার সেই জিনিসটা কি, চলো আমরা একটু দেখে নিই। সেই জিনিসটা হচ্ছে একটা হচ্ছে স্ট্রিং ফাংশনের জন্য একটা জিনিস পাবো আর পোটেনশিয়াল ফাংশনের জন্য একটা জিনিস পাবো। সেই জিনিসটা অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি কি, চলো আমরা এবার একটু একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমরা কিন্তু বুঝবো ফ্লো নেট। একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। ধরো এটা হচ্ছে আমার গ্র্যাভিটি ডাম, এটা হচ্ছে আমার গ্র্যাভিটি ডাম। ভালো কথা, এটা হচ্ছে গ্র্যাভিটি ডাম মানে কংক্রিটে, কংক্রিটে মানে এটা ইমপারমিয়েবল, মানে এটা দিয়ে কিন্তু আমার কোনো জল পাস করবে না। এবার ধরো এদিকে আমার হেড আছে, এদিকে ধরো আমার যে জল আছে, জলের যে হেড এটা আপস্ট্রিম সাইড, এটা আপস্ট্রিম সাইড, এটা হচ্ছে ডাউনস্ট্রিম সাইড। এই আপস্ট্রিম সাইডের ধরো হেড আছে আমার 10 মিটার, ক্লিয়ার? ডাউনস্ট্রিম সাইডে জল আছে, ধরে নাও তার হেড হচ্ছে 2 মিটার, ক্লিয়ার? তাহলে একটা গ্র্যাভিটি ডাম আছে যার আপস্ট্রিম সাইডে 10 মিটার জল আছে, হেড অফ ওয়াটার, আর ডাউনস্ট্রিম সাইডে হচ্ছে 2 মিটার। তাহলে বুঝতেই পারছো যে যেহেতু এখানে হেড বেশি, এখানে হেড কম, তাহলে জল কিন্তু ফ্লো করতে চাইবে এদিক থেকে এদিকে। এবার ফ্লো করতে গিয়ে, এটা তো কংক্রিট, এটা তো পারমিয়েবল নয়, তাহলে এই ড্যামের মধ্যে দিয়ে যেতে পারবে না। তাহলে জল কোন দিক দিয়ে যাবে? এটা তো মাটি, মাটি তো পারমিয়েবল সাধারণ ক্ষেত্রে, তাহলে ও কিন্তু মাটির মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবার ধরে নাও এই জায়গাতে আমাদের একটা ইমপারমিয়েবল লেয়ার আছে, মানে এটা এমন একটা রকের লেয়ার আছে, ধরো এটা একটা রকের লেয়ার, তাহলে রকের মধ্যে দিয়ে তো জল যেতে পারে না, তার মানে এই পাশ দিয়ে জল যেতে পারবে না। তাহলে জল এই মাঝের অংশ দিয়ে কিন্তু ফ্লো করবার চেষ্টা করবে। কেন ফ্লো করবার চেষ্টা করবে? বিকজ অফ এদিকে হেড বেশি, এদিকে হেড কম, ফলে জল চাইবে এদিক থেকে এদিকে যায়। তো জল যে পাথ নেবে, সেই পাথটা ঠিক কিরকম? জল পাথ নেবে হচ্ছে এরকম করে যায়, ওকে? তো জলের এই যে পাথটাকে আমরা গ্রাফিক্যালি একটা ভাবে দেখাই। কিরকম ভাবে দেখাই? ধরে নিচ্ছি আমরা এইভাবে আর এইভাবে পাস করবে, ঠিক আছে? মানে এত দূর অব্দি জল এখান দিয়ে এসে পাস করবে, এর নিচে এলে জল এখানে আটকে যাবে, আর পাস যেতেই পারবে না। ধরো এখান থেকে একটা ধরো এলো জল, এখানে এসে আটকে যাবে, যেতে পারবে না। মানে এইখানকার এতটা সেক্টরের জল এপাশে যেতে পারবে, যেহেতু এখানে বাধাটা আছে সেই কারণে। এর এপাশের জল কিন্তু আর ওপাশে যেতে পারবে না। কেন যেতে পারবে না বুঝতে পারছো? বিকজ এখানে রক আছে, কেন ওকে নামতে হবে, জলটা নামতে নামতে এখানে রক পেলো আর যেতে পারবে না, বুঝতে পারছো? তার মানে আউটমোস্ট সেকশন যেখান থেকে জল যেতে পারে সেটা হচ্ছে এই জায়গাটা, জল এইভাবে যাচ্ছে। তাহলে এই যে জল এখান থেকে এইভাবে যাচ্ছে, ওকে? তো এই লাইনগুলোকে আমি বলি স্ট্রিম লাইন। কি বলি? স্ট্রিম লাইন। স্ট্রিম লাইন। স্ট্রিম কেন বলছি? কেন কি স্ট্রিম মানে আমরা জানি কি নদী, নদীকে তো আমরা স্ট্রিম বলি, তাই না? তো স্ট্রিম মানে এইভাবে রিভারের মতন এখান দিয়ে একটা স্ট্রিম বানিয়ে বানিয়ে ফ্লো করছে, তো এগুলোকে আমরা বলি স্ট্রিম লাইন। আর এই দুটো স্ট্রিম লাইনের মাঝখানে যে ফ্লোটা আছে সেটাকে আমরা বলি স্ট্রিম।
বুঝতে পেরেছো? মানে এইরকম একটা করে জলের ধারা প্রবাহিত হচ্ছে, এখান দিয়ে একটা জলের ধারা প্রবাহিত হচ্ছে, এখান দিয়ে একটা জলের ধারা প্রবাহিত হচ্ছে, এখান দিয়ে একটা জলের ধারা প্রবাহিত হচ্ছে। এই জলের ধারাগুলোকে আমরা এই একটা লাইন দিয়ে ভাগ করে করে একটা লেয়ার দেখিয়েছি, বুঝতে পেরেছি? এবং এই লেয়ারের এই যে ভাগ করেছি, এই একটা লেয়ারের এই দাগ, বাউন্ডারিক্যাল দাগ, সেটাকে আমরা বলি স্ট্রিম লাইন। ওকে, এইবার আর একটা লাইন আমরা প্লট করি এখানে। কি লাইন সেটা? সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল লাইন। সেটা কিরকম হয়? ধরো এরকম, ধরো এরকম, ধরো এরকম। ইকুইপোটেনশিয়াল লাইন মানে কি? ইকুইপোটেনশিয়াল লাইন মানে হচ্ছে এই লাইন বরাবর কি না সমস্ত জায়গায় হেড সমান। হেড সমান ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই যে বললাম এখানে 10 মিটার হেড ছিল, এখানে 2 মিটার হেড। তার মানে কি এখানে যে জলটা ছিল, এই যে এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই তিনটে পয়েন্টের উপর কত মিটার হেড আছে? 10 মিটার। কিন্তু এই তিনটে পয়েন্ট যাওয়া শুরু করলো, এখান থেকে যাওয়া শুরু করলো, এখান থেকে যাওয়া শুরু করলো, এখান থেকে যাওয়া শুরু করলো। ক্লিয়ার? এবার এই যেতে 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 যখন এখানে এলো, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের হেড কত? এর উপর কতটা জল আছে? 2 মিটার। তাহলে এই পয়েন্টের হেড 2 মিটার, এই পয়েন্টের হেড 2 মিটার, এই পয়েন্টের হেড 2 মিটার। তাহলে যখন ওরা যাত্রা শুরু করলো তখন ওদের মাথার উপর হেড ছিল 10 মিটার, আর যাত্রা যখন শেষ করলো তখন ওদের হেডের হলো 2 মিটার। তার মানে কি 10 মাইনাস 2 ইকুয়াল টু 8। এটা হচ্ছে ওদের হেড লস। বুঝতে পেরেছি? এটা ওদের হেড লস, মানে 8 মিটার হেড লস হয়েছে। জলটাকে এখান থেকে এতটা প্রবাহিত এখানে আসে, 8 মিটার হেড লস হয়েছে। বা বলা যেতে পারে এই 8 মিটার হেডের পার্থক্যের জন্য জল এখান থেকে এখানে গেছে। ঠিক আছে? তখন এই জলটাকে ট্রাভেল করতে গিয়ে ও 8 মিটার হেড লস করেছে। এইবার আমরা এখানে এক একটা করে লেয়ার বানিয়েছি, এক একটা দাগ দিয়েছি। এই দাগগুলো হচ্ছে এমন একটা দাগ যেখানে এসে এদের এই পয়েন্টে যদি তুমি এইখানকার জলের হেড, এই পয়েন্টে যদি জলের হেড ক্যালকুলেট করো, এই পয়েন্টে যদি জলের হেড ক্যালকুলেট করো, এই পয়েন্টে যদি জলের হেড ক্যালকুলেট করো, তাহলে দেখবে যে তিনটে পয়েন্টে জলের হেডের মান সমান। ঠিক যেভাবে এখানে তিনটে হেডের মান সমান ছিল, 10 ছিল, 10 ছিল, 10 ছিল, এখানেও একটা সমান হবে। অথবা আমি সেটা বলছি না, বাট এখানেও যদি ধরো হেড, ধরো যদি H1 হয়, এখানেও তাহলে H1 হবে, এখানেও তাহলে H2 হবে। তো সমান হেড গুলোকে এই স্ট্রিম লাইন বরাবর সমান হেড গুলোকে যদি আমরা কানেক্ট করি, তাহলে যে লাইনটা পাই সেটাকে আমরা বলি ইকুইপোটেনশিয়াল লাইন। ইকুইপোটেনশিয়াল লাইন মনে রাখতে হবে কিন্তু এটা। তাহলে আমরা দুটো লাইন পেলাম। একটা লাইন পেলাম হচ্ছে যে বরাবর স্ট্রিমের মতন করে ফ্লো করছে, সেই ফ্লো এর যে দুটো বাউন্ডারি লাইন সেটা হচ্ছে স্ট্রিম লাইন। আর এই ফ্লো গুলোর মধ্যে একটা করে লাইন আমি টেনেছি, যেই লাইন বরাবর হেড গুলো সমান, সেটাকে আমরা বলি ইকুইপোটেনশিয়াল লাইন। তাহলে ওই যে বললাম ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করে আমরা দুটো ফাংশন পেয়েছি, স্ট্রিম ফাংশন আর পোটেনশিয়াল ফাংশন। ওই দুটো ফাংশন থেকে আমরা দুটো লাইন পেয়েছি, একটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল লাইন আর একটা হচ্ছে স্ট্রিম লাইন। ক্লিয়ার? ক্যাপলার ইকুয়েশনের কিভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে বা সলিউশন হচ্ছে। ওকে, নাও তাহলে এটারও তাই H2, এটারও তাই H3, এটারও তাই H4। এবার যদি ধরে নি যে এই যে ড্রপস গুলো হচ্ছে এটা ইউনিফর্মলি হয়েছে, কেন কি আমরা সয়েল আগে ধরে নিয়েছি আইসোট্রপিক সয়েল হচ্ছে, কিন্তু তাহলে এই যে হেড লস গুলো হয়েছে সেটা ইউনিফর্মলি হয়েছে। তাহলে একটা খেয়াল করে দেখো, এখানে 10 ছিল হেড, এখানে 2 হচ্ছে হেড, তার মানে টোটাল হেড লস হচ্ছে 8, মানে টোটাল হেড লস ∇H। সেই হেড লসটা কটা ধাপে হয়েছে, আমরা কটা ইকুইপোটেনশিয়াল লাইন রেখেছি, কটা ধাপে হয়েছে? এখানে 10 ছিল, তারপরে একটা ধাপ, দুটো ধাপ, তিনটে ধাপ, তিনটে ধাপে গিয়ে তারপর 2 হয়েছে। ওকে, তিনটে ধাপে 2 হয়েছে, তার মানে এখানে একটা ড্রপ হয়েছে, এখানে একটা ড্রপ হয়েছে, এখানে একটা ড্রপ হয়েছে, আর এখানে একটা ড্রপ হয়েছে, দিয়েও 2 এসেছে। এই ড্রপটার আগেও 10 ছিল, এই ড্রপটা হওয়ার পরও H1 হলো, এই ড্রপটা হওয়ার পরও H2 হলো, এই ড্রপটা হওয়ার পরও
3 হলো, H3 হলো, আর এই ড্রপটা হওয়ার পর 2 হলো। তাহলে এই টোটাল হেডটা কতগুলো ড্রপের মধ্যে দিয়ে হয়েছে? 1 2 3 4। তাহলে 4টে ড্রপ, 4 নাম্বার অফ ড্রপ, 4টে ড্রপ পেরিয়ে সে 2 মিটারে পরিণত হয়েছে। তাহলে এই 4টাকে আমরা লিখি নাম্বার অফ ড্রপস, ND। বুঝতে পেরেছ? তাহলে কি পাচ্ছি আমরা? পাচ্ছি যে এই যে হেড লস হচ্ছে সেটা কতগুলো ড্রপের মাধ্যম দিয়ে হচ্ছে, সেটা কিন্তু আমাদের ম্যাটার অফ কনসার্ন, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটাকে আমরা লিখি ND দিয়ে। তাহলে ND কিভাবে বার করব? ND বার করতে গেলে তার মানে ND ইকুয়ালস টু, লিখি ND ইকুয়ালস টু কি? তাহলে ND ইকুয়ালস টু আমরা পাবো, ND যদি লিখি ND ইকুয়ালস টু নাম্বার অফ ড্রপ, নাম্বার অফ ড্রপ। সো নাম্বার অফ ড্রপ ইকুয়ালস টু কত না, টোটাল যে ইকুইপোটেনশিয়াল লাইন গুলো আছে, এখানে কটা ইকুইপোটেনশিয়াল লাইন আছে? ইকুইপোটেনশিয়াল লাইন মানে কি? যে লাইন বরাবর আমাদের সব প্রেসার রেট সমান। তাহলে এখানে একটা লাইন আছে, এটা এখানে সব প্রেসার রেট সমান, এটা একটা লাইন যেখানে প্রেসার রেট সমান, এটা একটা লাইন যেখানে প্রেসার রেট সমান, এখানে একটা লাইন প্রেসার রেট সমান, এটা একটা লাইন। তাহলে 1 2 3 4 5টা। তাহলে টোটাল নাম্বার অফ ইকুইপোটেনশিয়াল লাইন, টোটাল নাম্বার, এগুলো নোট করে নাও, হ্যাঁ, অফ ইকুইপোটেনশিয়াল লাইন -1। তাই তো? যতগুলো ইকুইপোটেনশিয়াল লাইন আছে সেখান থেকে যদি 1 বাদ দিই তাহলে নাম্বার অফ ড্রপস পেয়ে যাবো। তাহলে এখানে 1 2 3 4 5টা, মানে 5টা ইকুইপোটেনশিয়াল লাইন আছে, আর ড্রপ কটা হচ্ছে 1 2 3 4টা। ঠিক আছে? তাহলে এই কেসের জন্য ND কত? এই কেসের জন্য ND হচ্ছে 5 - 1 = 4। ঠিক আছে? বোঝা গেছে? আর কোনো সমস্যা নেই? ওকে। নাও এইবার যদি ফ্লো লাইন গুলো, তুমি স্ট্রিম লাইন গুলোকে, আচ্ছা স্ট্রিম লাইনকে কিন্তু ফ্লো লাইনও বলে, স্ট্রিম লাইন গুলোকে ফ্লো লাইনও বলে। এবার এটা একটাকে স্ট্রিম বলবো, এটাকে একটা স্ট্রিম বলবো, আবার এটাকে একটা স্ট্রিম বলবো, মানে এটা একটা নদী প্রবাহিত হচ্ছে, এটা একটা ধারা 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 প্রবাহিত হচ্ছে, স্ট্রিমকে ধারা বলে। ওকে, তাহলে এখানে কটা ধারা প্রবাহিত হচ্ছে বা কটা স্ট্রিম প্রবাহিত হচ্ছে? 1 2 3 4। তাহলে আমি নাম্বার অফ ধারা বা নাম্বার অফ স্ট্রিম লাইন, ওকে, বা নাম্বার অফ ফ্লো কে যদি আমি NF বলি, তাহলে কটা নাম্বার অফ ফ্লো হয়? তাহলে যতগুলো স্ট্রিম লাইন আছে, কটা স্ট্রিম লাইন আছে? এখানে স্ট্রিম লাইন হচ্ছে এই বরাবর একটা প্রবাহিত হবে, মানে এটা 1 2 3 4 5টা, 5 - 1 = 4। কেন কি এই বরাবর একটা প্রবাহিত হবে, আবার ঠিক এই বরাবর একটা প্রবাহিত হবে, লাস্টটা। ঠিক আছে? তাহলে কটা স্ট্রিম লাইন হলো? 1 2 3 4 5টা। তাহলে স্ট্রিম কতগুলো হবে? 1 2 3 4। ঠিক আছে? ওকে, তাহলে চলো আমি জিনিসটাকে একটু ফ্রেশ করে রাখি, অনেক নোংরা হয়ে গেছে আঁকাটা। ঠিক আছে? তাহলে ব্যাপারটা ফার্দার বুঝতে ইজি হবে। তাহলে আমাদের এখানে ছিল একটা গ্র্যাভিটি ডাম, তো গ্র্যাভিটি ডামের এদিকে 10 ছিল হেড, 10 মিটার ছিল হেড, এদিকে 2 মিটার ছিল হেড। সেই জন্য আমার এখানে ইকুইপোটেনশিয়াল লাইন এটা ছিল, এটা ছিল। ওকে, এবার আমরা যেটা করব এখান থেকে ফ্লো লাইন ডায়াগ্রাম থেকে যেটা করব সেটা হচ্ছে সিপেজ ডিসচার্জ কত হচ্ছে, মানে কত জল বেরোচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এই যে জিনিসটা পেলাম আমরা, এই যে দুটো ইকুইপোটেনশিয়াল লাইন এবং দুটো ফ্লো লাইন বা স্ট্রিম লাইন, এই মাঝখানে যে জিনিসটাকে আমরা পেলাম,
এই যে একটা চৌকোনো মতন, এইটাকে আমরা বলি ফিল্ড। এটাকে কি বলি? এটাকে আমরা বলি ফিল্ড। তাহলে তোমাকে যদি বলে যে দুটো এরিয়া বাউন্ড বাই টু ইকুইপোটেনশিয়াল লাইন এন্ড টু স্ট্রিম লাইন, তাহলে এই এরিয়াটাকে আমরা কি বলবো? এরিয়াটাকে আমরা বলি ফিল্ড। ক্লিয়ার? আচ্ছা, এই ফিল্ডটা যদি তোমার আইসোট্রপিক বা হোমোজেনিয়াস সয়েল হয়, আইসোট্রপিক সয়েল হয়, তাহলে এই ফিল্ডটা হয় তোমার স্কোয়ার। আর যদি অ্যানাইসোট্রপিক সয়েল হয়, তাহলে এই ফিল্ডটা হয়ে যায় রেক্ট্যাঙ্গুলার। এটা একটু মনে রাখবে, ঠিক আছে? আইসোট্রপিক সয়েলের এই ফিল্ডটা হয়ে যায় স্কোয়ার, অ্যানাইসোট্রপিক সয়েলের এই ফিল্ডটা হয়ে যায় রেক্ট্যাঙ্গুলার। ওকে, ঠিক আছে। এবার সিপেজ ডিসচার্জ মানে কি? সিপেজ ডিসচার্জ মানে হচ্ছে এই যে বললাম, এখানে সমস্ত ইকুইপোটেনশিয়াল লাইনে ফ্লোটা সমান সমান ভাবে হয়েছে। মানে এখানে 10 ছিল, তাহলে 10, তাহলে এখানে প্রত্যেকটা এখানে কত কত এসছে ডিভাইডেড বাই এনডি, তাহলে হচ্ছে 8 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 2। মানে প্রত্যেকটা জায়গায় দুটো দুটো করে ড্রপ হয়েছে। তার মানে এখানে ছিল 10, এখানে হেড গুলো ছিল 10 10 10, এখানে হয়েছে কত 8 8 8 8, এখানে হয়েছে কত 6 6 6 6, এখানে হয়েছে কত 4 4 4 4, তারপর হচ্ছে 2 2 2 2। মানে প্রত্যেকটা জায়গাতে লস কত কত করে হয়েছে? 2 2 2 2 করে। তাহলে ছোট ছোট হেড লস, বড় হেড লস ডিভাইডেড বাই এনডি করলে পাবো আমরা ছোট হেড লস, ডেল এইচ দিয়ে দিচ্ছি। তাহলে ডেল এইচ ইকুয়াল টু ক্যাপিটাল ডেল এইচ বাই এনডি, এটা পাচ্ছি আমরা। এবার ধরে নিচ্ছি আমরা এই ছোট ছোট স্ট্রিম লাইনের মধ্যে দিয়ে কিউ পরিমাণ ফ্লো হচ্ছে, কিউ ডিসচার্জ হচ্ছে, ছোট ছোট স্ট্রিম লাইনগুলোর মধ্যে দিয়ে কিউ ডিসচার্জ হচ্ছে। তাহলে কিউ ডিসচার্জ মানে কত? আমরা ফ্রম দ্য ডার্সিস ল থেকে আমরা জানি কিউ ইকুয়ালস টু কে ইন্টু আই ইন্টু এ। জানি তো কি জানি? কিউ ইন্টু কে ইন্টু আই ইন্টু এ। আচ্ছা, এখানে কে কেই থাকলো, কে কে থাকলো। আচ্ছা, আই কে কি বলা যাবে? আই হচ্ছে কি? যে ডেল এইচ বাই এল, তাই তো? ডেল এইচ বাই এল। ধরে নিচ্ছি এটা তোমার হচ্ছে বি। এই যে একটা এই ইকুইপোটেনশিয়াল লাইন থেকে ইকুইপোটেনশিয়াল লাইনের যে ডিসটেন্স, সেটা হচ্ছে ধরে নাও বি। ওকে, তাহলে আর ডেল এইচ কত? ডেল এইচ এই ছোট্ট ড্রপ কত? যে এখান থেকে এখানে ড্রপ, ডেল এইচ আমি যে বার করেছি ডেল এইচ, যেটা বেসিক্যালি 2 এই ক্ষেত্রে। ডেল এইচ বাই এল মানে হচ্ছে বি ইন্টু এরিয়া। এরিয়া কত? এরিয়া হচ্ছে বি বি, আর ধরে নিচ্ছি ও পাশে 1 আছে, আমার থিকনেস 1 আছে। ওকে, তাহলে ওইটা ধরে নাও 1, তাহলে ইন্টু 1। ওকে, আচ্ছা আচ্ছা, সরি, এটাকে আমি ধরছি এল, এখানে এল ধরছি, তাহলে সুবিধা হবে বলতে এল। আর ও পাশটা ধরো বি, ঠিক আছে? এটা বি, এটা বি, এইটা বি, আর ওইটা হচ্ছে 1, ঠিক আছে? তো তোমার হচ্ছে পার্মিয়াবিলিটি কোন দিক দিয়ে হয়, ডিসচার্জ কোন দিক দিয়ে হয়? এই সারফেসটা, মানে এর ভেতরে যে এরিয়াটা আছে সেই এরিয়া দিয়ে তো এরিয়াটা হয়। তো সেই এরিয়ার থিকনেসটা হচ্ছে 1, হাইটটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এল। এবার যেহেতু যদি এটা আইসোট্রপিক সয়েল হয়, তাহলে কি বি ইকুয়াল টু এল। আইসোট্রপিক সয়েল হলে বি ইকুয়াল টু এল হবে, কারণ এটা স্কোয়ার হয়। আমি এক্ষুনি বললাম আইসোট্রপিক সয়েলের ক্ষেত্রে এটা স্কোয়ার হয়, মানে এটাও যা এটাও তাই। আমি বিএল দিয়ে লিখলাম, ছেড়ে দাও। ওকে, এবার এই ডেল এইচ কে কি আমরা কিভাবে লিখতে পারি? দেখো তো, এই ডেল এইচ কে কি আমরা ক্যাপিটাল ডেল এইচ বাই এনডি লিখতে পারি না? আমি দেখিয়েছি ইয়েস লিখতে পারি। তাহলে কে ইন্টু হচ্ছে আমরা ক্যাপিটাল এইচ বাই এনডি ইন্টু বি বাই এল। আচ্ছা, বি আর এল আমি বললাম সমান, তাহলে এটা কেটে গেল, এটা 1 হয়ে গেল। তাহলে যেটা পেলাম আমরা স্মল কিউ, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম স্মল কিউ ইকুয়ালস টু কে ইন্টু ডেল এইচ বাই এনডি, ঠিক আছে?
তাহলে কিউ মানে কি? এই কিউ মানে হচ্ছে এই যে একটা ফিল্ডের মধ্যে দিয়ে কত ডিসচার্জ হচ্ছে সেটা স্মল কিউ। আচ্ছা, যেহেতু ডিসচার্জ কিসের উপর ডিপেন্ড করে? আয়ের উপর ডিপেন্ড করে। এবার যেহেতু প্রত্যেকটা ফিল্ডে ড্রপ কত হচ্ছে, সমান সমান হচ্ছে, তাহলে এখান দিয়েও যদি কিউ যায়, এখান দিয়েও কিউ যাবে, এখান দিয়েও কিউ যাবে, এখান দিয়েও কিউ যাবে, তাহলে পুরো স্ট্রিমটা জুড়ে ডিসচার্জ কত যাবে? কিউ। বুঝছো? এখানে কি কিউ কি? কিউ ইকুয়াল টু কে ইন্টু আই ইন্টু এ। এরিয়া সমান থাকছে, কে সমান থাকছে, পাল্টাচ্ছে কে আই। এবার আই কি? আই প্রত্যেকটার ক্ষেত্রে দুই দুই করেই পাল্টাচ্ছে, ইকুয়ালি পাল্টাচ্ছে। তাহলে এই ফিল্ডের মধ্যে দিয়ে যা প্রবাহিত হবে ডিসচার্জ, এই ফিল্ডের মধ্যে তাই হবে, এই ফিল্ডের মধ্যে তো তাই হবে। তাহলে পুরো ফিল্ড ধরেই আমার কিউ পরিমাণে ডিসচার্জ যাবে, স্মল কিউ পরিমাণ। তাহলে টোটাল ডিসচার্জ কত? টোটাল ডিসচার্জ এই কিউ প্লাস এই কিউ প্লাস এই কিউ প্লাস এই কিউ। সমস্ত কিউ গুলোকে যদি আমি গুণ করে দিই, যোগ করে দিই, সরি, তাহলে হয়ে যাবে। এটা ধরো Q1, এটা ধরো Q2, এটা ধরো Q3, এটা ধরো Q4। তাহলে Q1, Q2, Q3, Q4। এবার এক্ষেত্রে দেখো সমস্ত স্ট্রিম লাইন গুলো যেহেতু একই হেডের পার্থক্যের জন্য প্রবাহিত হচ্ছে, ফলে এটাও যদি কিউ হয়, এটাও কিউ হবে, এটা দিয়েও কিউ হবে, এটা দিয়েও কিউ হবে। ওকে, তাহলে এই কিউটাকে যদি আমি একটা, দুটো, তিনটে, চারটে কিউতে যদি গুণ করে দিই, তাহলে আমার টোটাল ডিসচার্জ হয়ে যাবে না? আর এই চারটা কি নাম্বার অফ ফ্লো লাইন নয়? এই সরি, ফ্লো, নাম্বার অফ ফ্লো না, বা নাম্বার অফ স্ট্রিম না? একটা স্ট্রিম, দুটো স্ট্রিম, তিনটে স্ট্রিম, চারটে স্ট্রিম, একটা ফ্লো, দুটো ফ্লো, তিনটে ফ্লো, চারটে ফ্লো। তাহলে স্মল কিউ কে যদি আমি সামেশন করি, মানে সব স্মল কিউ গুলোকে যদি যোগ করে দিই, তাহলে আমার টোটাল ডিসচার্জ আসবে। তাহলে টোটাল ডিসচার্জ ইকুয়ালস টু, আমি লিখতে পারি কিউ ইকুয়ালস টু, লিখতে পারি কি, সামেশন অফ স্মল কিউ ইকুয়ালস টু কি না, কে ইন্টু ডেল এইচ বাই এন ডি ইন্টু এন এফ। এন এফ কেন? কেন কি যতগুলো আমার ফ্লো লাইন ছিল, তার মাঝখানে যতগুলো ফ্লো ছিল, ঠিক আছে, সেই ফ্লো গুলো এখান দিয়ে ডিসচার্জ কিউ হচ্ছিল, এখান থেকে কিউ হচ্ছিল, এখান থেকে কিউ হচ্ছিল। তাহলে একটা কিউ, দুটো কিউ, তিনটে কিউ, মানে কি একটা ফ্লো, দুটো ফ্লো, তিনটে ফ্লো। তাহলে নাম্বার অফ যে ফ্লো, সেই নাম্বার অফ ফ্লো দিয়ে যদি আমি স্মল কিউ এর কে গুণ করে দিই, তাহলে সামেশন অফ স্মল কিউ হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ হয়ে যাবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। কি ডিসচার্জ যেটা দাঁড়ালো, সে ডিসচার্জ হচ্ছে কি কে এইচ এন এফ বাই এন ডি। তাহলে আমরা লিখতে পারি কিভাবে, ডিসচার্জ, সিপেজ ডিসচার্জ কিউ ইকুয়াল টু কে ইন্টু ডেল এইচ ইন্টু এন এফ বাই এন ডি। যারা এতটা কিছু বোঝেনি তারা শুধু এটুকু মনে রাখবে, তাহলেই আমার এক্সামের কাজ হয়ে যাবে। ওকে, শুধু যদি এটুকু কারণে তোমাকে বলে দেবে যে এমন একটা ফ্লো নেটের ডিসচার্জ বার করো, সিপেজ ডিসচার্জ, যা টোটাল হেড লস বলে দেবে, নাম্বার অফ ফ্লো লাইন, নাম্বার অফ ফ্লো বলে দেবে, নাম্বার অফ ড্রপস বলে দেবে, কে বলে দেবে, ডিসচার্জ বার করতে হবে। সো এই ফর্মুলা ইউজ করে তোমরা সেটা বার, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। ঠিক আছে, নাও যদি এরকম হয় যে কে এক্স ডিরেকশন বরাবর কে যদি এক হয় আর ওয়াই ডিরেকশন বরাবর যদি কে আলাদা হয়, তাহলে কেটা কি হবে, কে এর মানটা হয়ে যাবে রুট ওভার কে এক্স কে ওয়াই। একটু প্লিজ বইয়ের সাথে একটু মিলিয়ে নিও তো, হ্যাঁ, অনেক সময় হয় আমি ভুলে যাই, দেখে নিও। যদি অ্যানাইসোট্রপিক সয়েল হয়, তাহলে আর যদি দুটো আলাদা আলাদা কে এক্স এবং কে ওয়াই হয়, তাহলে কিন্তু এটাকে এরকম করে হয়। কেন কি এরকমও তোমাদের প্রশ্ন হতে পারে, তখন এই কেটাকে আমরা কে এক্স রুট ওভার কে এক্স কে ওয়াই লিখি। প্লিজ এটা একটু চেক করে নিও। ওকে, এটা হয়ে গেল ব্যাপার। এবার একটা আমাদের প্রশ্ন থাকলো যে এক্সিট গ্রেডিয়েন্ট। এই ফ্লোনেট ডায়াগ্রাম দিয়ে আমরা এক্সিট গ্রেডিয়েন্টও বার করতে পারি। এক্সিট গ্রেডিয়েন্ট মানে কি, এই যে লাস্ট যে ফ্লো ছিল, এই যে লাস্ট এখানে এসে যে উঠলো, জলটা যেখানে উঠলো, যে 2 মিটার 2 মিটার 2 মিটার যেখানে হেড হলো, এই লাস্ট যে ইকুইপোটেনশিয়াল লাইনটা ছিল, লাস্ট লাইনটা দিয়ে যে এখানে যে হেড লস, এখানে যে ক্রিটিক্যাল গ্রেডিয়েন্টটা হবে, যে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা হবে, সেটাই যে এক্সিট গ্রেডিয়েন্ট।
লাস্ট ফ্লো নেটে এসে লাস্ট ফিল্ডগুলোতে যে গ্রেডিয়েন্ট হবে বা যে আই হবে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, সেটাই হবে এক্সিট গ্রেডিয়েন্ট। তাহলে সেটাই কিন্তু কি, এই আমরা জানি প্রত্যেকটাতে হেড লস হচ্ছে কত, ডেল এইচ, ছোট ডেল এইচ ইনটু লেন্থ। এইগুলোর একটা প্রত্যেকটা লেন্থ কত, এল ধরেছিলাম আমরা, তাহলে এল, এটাই হবে হচ্ছে তোমার এক্সিট গ্রেডিয়েন্ট। এবার চলো আমরা একটা ছোট্ট প্রশ্ন সলভ করি, দিয়ে আজকের চ্যাপ্টারটা শেষ করি। এই কোয়েশ্চেনটা আমি আগেও করিয়েছি, তবু আরেকবার বলছি, 2014 সালে এসেছিল। বলছে একটা ফ্লো নেট ডায়াগ্রাম, ওকে, যার ফ্লো লাইন হচ্ছে স্কোয়ার, তার মানে আইসোট্রপিক, তার 2 মিটার। ওকে, চলো আমরা একটু করে এঁকে নিই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে, একটা ফ্লো নেট ডায়াগ্রাম আছে, ঠিক আছে, যে এই ধরনের উপরে একটা ফ্লো নেট ডায়াগ্রাম আছে, এটা ইকুইভ্যালেন্সিয়াল, এটা ইকুইভ্যালেন্সিয়াল। বলেছে এটা একটা স্কোয়ার, স্কোয়ার কত, এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা একটা স্কোয়ার, মানে একটা ফিল্ড, সেটা হচ্ছে একটা স্কোয়ার, মানে একটা আইসোট্রপিক। ওকে, টোটাল হেড লস হচ্ছে 18 মিটার, একদম এখান থেকে শুরু করে একদম এখান অবধি হেড লস যেটা হচ্ছে, মানে ক্যাপিটাল ডেল এইচ, এটা হচ্ছে 18 মিটার। ওকে, আচ্ছা, নাম্বার অফ পোটেনশিয়াল ড্রপ, এনডি, নাম্বার অফ পোটেনশিয়াল ড্রপ, এটা হচ্ছে কত বলেছে, এটা বলেছে হচ্ছে তোমার 12। প্রশ্ন কি যাচ্ছে, বলছে ভ্যালু অফ এক্সিট গ্রেডিয়েন্ট। তাহলে আমরা একটু আগে কি জানলাম, ভ্যালু অফ এক্সিট গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু কি, স্মল এইচ বাই এল। তাহলে স্মল এইচ মানে কত, প্রত্যেকটাতে কতটা হেড লস হয়েছে, স্মল এইচ মানে হচ্ছে, স্মল এইচ মানে আমরা এটা বার করেছি, এটাই হচ্ছে স্মল এইচ ইকুয়াল টু ক্যাপিটাল ডেল বাই এনডি। তাহলে সেটা হচ্ছে 18/12, মানে 3 দিয়ে যদি কাটো তাহলে 3 4 12, আর এটা 3 দিয়ে কাটো 3 6, তাহলে 2 3 আর 2 মানে 3 দিয়ে মানে 1.5। তাহলে ডেল এইচ হচ্ছে 1.5, তাহলে ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে 1.5, মানে হচ্ছে 3 এর 2, আর এল, এল কত, 2 মিটার, তাহলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 3 এর 4, মানে হচ্ছে 0.75। তাহলে আনসার আছে 0.75, ইয়েস, বি হচ্ছে আনসার 0.75। তাহলে বুঝতে পারছো আমাদের পিএসসি তে এক্সামে কিরকম প্রশ্ন আসে এই ফ্লো নেট ডায়াগ্রাম থেকে, ঠিক এই ধরনেরই প্রশ্ন আসবে। তাহলে আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের যতটা পারলাম আমি বোঝানোর চেষ্টা করলাম। এবার তোমরা ক্লাসটা আরেকবার দেখো যদি বুঝতে না পারো কোথাও। অ্যান্ড আমরা একটা কোয়েশ্চেনও করে দেখলাম পিএসসি থেকে কেমন কোয়েশ্চেন আসে। আশা করি এই চ্যাপ্টার থেকে আর কোনো কনফিউশন নেই। তাহলে সিপেজ অ্যানালিসিস আমাদের আজকে এখানে শেষ হলো। আমি নেক্সট ক্লাসে ইয়েটা করিয়ে দেবো, যে তোমার কনসোলেশন একটুখানি বাকি আছে, সেটা করিয়ে দেবো। আর তোমাদেরকে আরো একবার অনুরোধ, আমি একটা ভ্লগিং চ্যানেল খুলেছি, যেখানে 2টো ভ্লগ আমি অলরেডি করেছি। তোমাদের কাছে আমি এইটুকু অবশ্যই এক্সপেক্ট করতে পারি যে তোমরা গিয়ে সেই ভ্লগিং দুটো দেখবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবং তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। পড়ার মাঝখানে একটু আনন্দ তো তোমরা করোই, মাঝে মধ্যে রিফ্রেশমেন্ট দরকার, সো একটু ভ্লগিং তোমরা দেখতেই পারো। ওখানে 2-4টে কবিতাও আমার মেসেজ করেছে, এবং যেগুলো আমি আমার 2-1টা লিখেছি কবিতা, সেগুলো একটু দেখতে পারো। তোমরা উৎসাহিত করলে আমার ভালো লাগবে, সেটা একটা অনুরোধ থাকলো। আর যারা নতুন আছো আমার এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো। সবাইকেই অনুরোধ করবো লাইক শেয়ার করবার জন্য ভিডিওগুলোকে। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।